জি 24 ঘন্টায় 5:05 আমি সব্যসাচী জ্যাক অলিভল স্টুডিও থেকে। আর আজ যে বিষয় নিয়ে আলোচনা করব তা হলো নবান্নে চাকরিহারাদের ধুন্ধুমার অভিযান, পুলিশের সঙ্গে ধস্তাধস্তি এবং তার জেরে বেশ কয়েকজন জখমও হয়েছেন। নবান্নে একটা প্রতিনিধি দল গিয়েছে, তারা কথাবার্তা বলছেন, কিন্তু বারবার এই ধরনের আন্দোলন, বারবার প্রতিবাদ, অবস্থান, বিক্ষোভ, নিঃসন্দেহে কোনো সুস্থ মানুষ যা হয়েছে শিক্ষকদের সঙ্গে সেটাকে সমর্থন করতে পারেন না এবং নিন্দা করবেন একযোগে সমস্ত রাজনৈতিক দল নির্বিশেষে। কিন্তু প্রশ্ন হচ্ছে, যেখানে এই ইস্যুটা আদালতের দোরগোড়ায় গড়িয়েছে, আদালতের তরফে নির্দিষ্টভাবে একটা নির্দেশ দেওয়া হয়েছে, পরীক্ষা ছাড়া আর বিকল্প নেই, সেই জায়গা থেকে প্রশ্ন উঠছে যে তাহলে এই ধরনের আন্দোলনের যৌক্তিকতা কোন জায়গায়? এই ধরনের আন্দোলন করে পরীক্ষা থেকে পিছিয়ে আসা সম্ভব, যেখানে সরকারের তরফ থেকে, এসএসসির তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে তারা যোগ্য অযোগ্য বাছাই করতে পারছেন না। নিঃসন্দেহে দুর্ভাগ্যজনক, নিঃসন্দেহে এটা নিয়ে চর্চা হওয়া উচিত, এটা নিয়ে আলোচনা হয়েছে, সরকারের বিরুদ্ধে আঙুল উঠেছে, এসএসসির বিরুদ্ধে আঙুল উঠেছে, কিন্তু যেখানে তারা ডিক্লেয়ার করেছে সর্বোচ্চ আদালতের কাছে তারা পারছেই না, সেখানে আলাদা করে যোগ্য অযোগ্যের তালিকা সামনে রাখতে হবে, আনতে হবে। এই জাতীয় গোটা বিষয়টা কিভাবে সামনে আসছে, তাদের লাভ কী হবে তা নিয়ে প্রশ্ন উঠছে। আমরা একটু আমাদের সঙ্গে স্টুডিওতে যারা রয়েছেন আলাপ করিয়ে দিয়ে, আমাদের সঙ্গে বিজেপির প্রীতম দত্ত রয়েছেন, আমাদের সঙ্গে তৃণমূলের প্রদীপ্ত মুখোপাধ্যায় থাকবেন। তবে আমি শুরুতে যাব, আন্দোলনকারী চাকরিহারা শিক্ষক রজত হালদার রয়েছেন আমাদের সঙ্গে। রজতবাবু, বারবার যে প্রশ্নটা ঘুরে ফিরে আসছে, আজকে এই আন্দোলনের আউটকাম কি বলে আপনার মনে হয়? দেখুন, আন্দোলনের আউটকাম এখনো পর্যন্ত আসেনি। আমাদের একটা প্রায় 20 জনের প্রতিনিধি দল নবান্নে গিয়েছেন, সেখানে চিফ সেক্রেটারি থাকবেন এবং সেখানে একটা ওনাদের সাথে বৈঠক হওয়ার কথা আছে। তো বৈঠকের মূল যেটা বিষয় সেটা হলো ওনাদের লিগ্যাল টিম থাকবেন এবং আমাদেরও লিগ্যাল টিম থাকবেন। লিগ্যালিভাবে, যেহেতু চাকরিটা সুপ্রিম কোর্ট থেকে গিয়েছে এবং লিগ্যালিভাবে যে জিনিসগুলোর উপরে বেস করে আমাদের চাকরিটা ফিরে আসার সম্ভাবনা আছে, সেটাই নিয়ে কিন্তু মূলত আজকে আলোচনা। রজতবাবু, এই জায়গাটাতেই তো প্রশ্ন যে সম্ভাবনার পথটা কোথায় খোলা থাকছে, কারণ সম্ভাবনার সমস্ত পথ কিন্তু আপনারাও সমস্ত পথে গিয়েছেন, শাসক দল সমস্ত পথে গিয়েছেন, চর্চা হয়েছে, শুনানি হয়েছে, সম্ভাবনার সমস্ত পথ বন্ধ হয়ে গিয়ে একটা সিদ্ধান্ত হয়েছে পরীক্ষা ছাড়া আর কোনো বিকল্প নেই। দেখুন, সম্ভাবনা অবশ্যই আছে, সম্ভাবনা অবশ্যই আছে। সুপ্রিম কোর্ট একটা রায় দিয়েছেন, এই রায়ের এগেনস্টে আমরা রিভিউ পিটিশন ফাইল করেছি। তো রিভিউ পিটিশন প্রায় 180টার উপরে রিভিউ পিটিশন ফাইল হয়েছে। তো সেই রিভিউ পিটিশনের আমাদের ফার্স্ট যুক্তিটা ছিল, সরকারের কাছে দাবিটা ছিল এটাই যে আপনি রিভিউ পিটিশনটাকে না দেখে কেন ফর্ম ফিল আপটাকে করালেন এবং ফর্ম ফিল আপের ডেটটাকে এক্সটেন্ড করালেন না কেন? কিন্তু আমরা পরে দেখলাম আবার এক্সটেন্ড করিয়েছেন ওনারা। কিন্তু রিভিউ পিটিশনের আউটকাম কি সরকার জেনে গেছে? আমি এটাই প্রশ্ন করতে চাচ্ছি যে রিভিউ পিটিশনে কি ফলাফল হবে সেটা কি সরকার জেনে গেছে? তার মানে কোথাও না কোথাও সরকার এটা চাইছে না। এটা পরিষ্কার যে সরকার এখনও যদি উপযুক্ত তথ্য দেন তাহলে রিভিউ পিটিশন থেকে এই কেস কিন্তু ঘুরে আসা সম্ভব, যেটা আমরা আমাদের লিগ্যাল সেল মারফত খবর পাচ্ছি। কিন্তু সেখানে সরকার চাইছেন না। তার জন্য আজকের আমাদের এই নবান্ন অভিযান, যাতে সরকার আমাদের যোগ্যদের হয়ে কথা বলে। কিন্তু আমরা দেখছি কি, ক্যালকাটা হাইকোর্টে অযোগ্যদের পক্ষে সওয়াল করছেন সিঙ্গেল বেঞ্চ, ডিভিশন বেঞ্চ, সেখানে অযোগ্যদের হয়ে অযোগ্যরা কেন এই পরীক্ষাতে বসতে পারবেন না সেইটার পক্ষে সওয়াল করছেন। আসলে এই সরকার চাইছে যে যদি কোনোভাবে অযোগ্যরা পরীক্ষায় না বসতে পারে, তাহলে এই যে অযোগ্য ক্যান্ডিডেটগুলো আছে যারা 20 লাখ 15 লাখ করে টাকা দিয়েছে, তারা কিন্তু বাংলার ছোট নেতা, মাঝারি নেতা, বড় নেতা তাদের কাছে চলে যাবে এবং তাদের ঘাট ধরে, চুলের মুঠি ধরে টাকা আদায় করার চেষ্টা করবে এবং তৃণমূল তথা শাসক দলের যে চিত্রটা সেটা কিন্তু গ্রাম বাংলার মানুষের কাছে পরিষ্কার হয়ে যাবে। এইটা থেকে রক্ষা পাওয়ার জন্য একটা না হলে কমিশনের উকিল, একটা সরকারি উকিল, সে কিভাবে বলতে পারে যে অযোগ্যরা পরীক্ষায় বসার অনুমতি দিন? আচ্ছা, ঠিক আছে রজতবাবু, আমি আপনার কাছে পরে আবার আসবো। আমি দুটো উত্তর নিয়ে নিই। আমি প্রদীপ্তদা রয়েছেন আমাদের সঙ্গে, দুটো বিষয় আমরা উত্তর নিয়ে নিই। প্রদীপ্তদা, এক,
সেটা হচ্ছে রিভিউ পিটিশন করা হয়েছে, সরকার কি করে জেনে গেল যে রিভিউ পিটিশন তারা খারিজি হয়ে যাবে এবং তারা আগে থেকে মুভ করতে শুরু করলো? তার মানে সরকারের সদিচ্ছা নেই এই নিয়ে। এবং দুই, অযোগ্যদের হয়ে কেন সওয়াল? দেখো, অযোগ্যদের হয়ে সওয়াল কতটা করেছে বা রিভিউ পিটিশনের রেজাল্ট জেনে গিয়েছে কিনা, এই প্রশ্নগুলো আমার এই মুহূর্তে মনে হচ্ছে যথাযোগ্য নয়। সরকার যথেষ্ট সদিচ্ছা রেখেছে এবং সদিচ্ছা রেখেছে বলেই সরকার দেশের সব থেকে ভালো ভালো আইনজীবীদের দিয়েছেন এবং শেষ যোগ্যদের 31শে ডিসেম্বর অব্দি চাকরির জায়গাটা করে দিয়েছেন। এবং একই সঙ্গে সরকার রিভিউ পিটিশনও করেছেন এবং রিভিউ পিটিশন যথেষ্ট যোগ্য মনে করছে বলেই কেসটা আদালতে নেওয়া হয়েছে। এখন ওরা যেভাবে বলছেন যে সবকিছু সরকার চাইছে, তাহলে সরকার তো চাইছিল চাকরিগুলো থেকে যায় যোগ্যদের, তাহলে সেক্ষেত্রে কেন যোগ্যদের কথা বলবো না? যোগ্য যখন বাছাই হয়েই গিয়েছে এই আইনের যেটা কুটকাচালি শুনতে পাচ্ছি তাতে, তাহলে কেন তাদের জন্য আবার আলাদা পরীক্ষার ব্যবস্থা করার মানে জায়গাটা তৈরি করতে হলো, এটা আমার জানা নেই। আমার এটা জানা নেই যে রাজ্য সরকার যখন বারংবার বিশেষ ভাতা দেওয়ার ব্যবস্থা করেছিল যারা গ্রুপ সি গ্রুপ বি, তাদের জন্যই বা মামলা কেন হলো এবং বিকাশ বাবুরা সেই মামলাটা করলেন। আমার এই নিয়ে প্রশ্ন যাচ্ছে যে রাজ্য সরকার যখন বিভিন্ন ভাবে চাকরি পেয়েছে, আপনি রাখার চেষ্টা করুন। এসএসসির ক্ষেত্রে যেটা হলো না সেটা নিচের ক্ষেত্রে কি করে হয়ে গেল, এরকম অনেকগুলো প্রশ্ন স্বাভাবিকভাবেই আছে। কিন্তু সরকারের সদিচ্ছা আছে, সরকার যোগ্যদের পাশে রয়েছে। এবং আপনাদের আর একটা কথা মনে করিয়ে দিই, সরকারের যে বিভিন্ন সময় যে সরকারের কাছে কোর্টের মাধ্যমে ডাইরেকশন এসেছিল, কখনো 181 জন, কখনো 260 জন, কখনো 5 জন, এরকম ভাবে কিন্তু চাকরি সরকার নিজেরাই সরিয়ে দিয়েছিল। সে তথ্যও সরকার কিন্তু এসএসসি কিন্তু আদালতে দিয়েছে। কিন্তু আদালতের তরফ থেকেও যদি এরকম ভুল হয়ে যায় যে ববিতার চাকরি অনিতা পেলো, অনিতার চাকরি অমুক পেলো, তমুক পেলো, এই জায়গাগুলো তৈরি হচ্ছে, সেখানেও কিন্তু আমাদের নজর দেওয়ার যথেষ্ট প্রয়োজন আছে। ফলে আমাদের মূল দাবি হচ্ছে যে নির্বিঘ্নভাবে যে পরীক্ষা ব্যবস্থাটা আদালতের নির্দেশে চলছে, সেই পরীক্ষা ব্যবস্থাটা যাতে নির্বিঘ্নে শেষ হয়, যারা যোগ্য আছেন তাদের যথাযোগ্য চাকরি হোক। এবং এই যে ছোট নেতা, বড় নেতা, মাঝারি নেতার কথা যারা বলছেন, তারা আজ অব্দি কেউ একটা অভিযোগ করেননি। আর যারা জেলে রয়েছেন এখন অব্দি তাদের সাজা হয়নি, কিন্তু সাজা পেয়ে গেলেন যোগ্যরা। অর্থাৎ দুর্নীতি যদি দুপক্ষ করে থাকে, যারা দুর্নীতির শিকার হলেন তারাই আবার আইনের দ্বারা সাজাপ্রাপ্ত হলেন, আর যারা দুর্নীতির শিকার করেছেন এদেরকে, তারা নাকি আজও জেল খাটছেন। এই যুক্তিটাও কিন্তু ট্রেনে বাসে মানুষ দেয়া শুরু করেছে। যে মানুষের কাছে কিন্তু প্রশ্ন হচ্ছে, দুপক্ষ দোষী করেছে, এক পক্ষ জেলে সরকারের টাকা খাচ্ছে আর এক পক্ষ কিন্তু সাজা পেয়ে রাস্তায় রয়েছে। ফলে কোনটা দিকে যাবে, কোন দিকে আইন আমাদের নিয়ে যাচ্ছে, নাকি কোথাও গভীর ষড়যন্ত্র রয়েছে, সেটাও দেখার বিষয়। আচ্ছা প্রীতম, ষড়যন্ত্র দেখুন, আজকে একটা তোলাবাজ সরকার, যা হওয়ার তাই হচ্ছে। এই তো ঘটনা শুরু হয়েছিল, আমরা সবাই জানি। মমতা ব্যানার্জির ক্যাবিনেটের একজন মন্ত্রী পরেশ অধিকারী, তার মেয়েকে চাকরি দেওয়া হলো। সে না পরীক্ষা দিল, না তার প্যানেলের নাম আছে, হঠাৎ তার নাম চলে এলো। একটার পর একটা মামলা, একটার পর একটা ঘটনা, প্রত্যেক বাংলার মানুষ তার সাক্ষী। এবং দেখুন, আজকে বারবার যখন হাইকোর্টে এই সওয়াল করেছিল, যখন বিচারপতিরা বলছিল যে আজকে আপনারা বলুন এই কিছু লোকের চাকরি থাকবে, আর যে যারা টাকা দিয়ে চাকরি পেয়েছে তাদের তালিকাটা দিন, তাহলে যারা সত্যিকারের চাকরি পেয়েছে তারা থাকবে, বাদবাকিরা চাকরিটা চলে যাবে। তারপর সরকারই গেল কিন্তু সুপ্রিম কোর্টে, কেউ সুপ্রিম কোর্টে যায়নি, চাকরি প্রার্থীরা না অন্য কেউ, গেছে সরকার পিটিশন করে। এই সরকারের জন্য আজকে সমস্ত যারা শিক্ষক, সেই সমাজকে আজকে রাস্তায় নামিয়ে আসছে। আজকে তুমি ভাবো চব্য, যেই শিক্ষকরা যারা যোগ্য, যারা সত্যিকারের কেউ আছে গোল্ড মেডেলিস্ট, সারা জীবন ফার্স্ট হয়ে এসছে, তার চাকরিটা চলে গেছে কিসের জন্য? চুরির দায়। সে নাকি টাকা দিয়েছে তৃণমূলীদের, প্রদীপ্তর কোনো দাদা দিদিদের চাকরির জন্য টাকা দিয়েছে। এই প্রদীপ্তর ভাবতেও একজন প্রফেসর হিসাবে আমার মনে হয় ওনার লজ্জা থাকা উচিত। তো সেরকম দাদা দিদিদের টাকা দিয়ে চাকরি পেয়েছে, এবং তারা যখন স্কুলে পড়াতে যাচ্ছে তখন সেই স্টুডেন্টদের কাছে সেই স্টুডেন্টরা ভাবছে, আরে এই যে টিচার আমাদেরকে বলছে, আমাদের জ্ঞান দিচ্ছে, আমাদেরকে বলছে সৎ পথে থাকার, আমাদেরকে বলছে যে বি ট্রুথফুল, তোমরা সবসময় সত্যের জীবন যাপন করবে, কোনোদিনও এই ঘুষের পথে যাবে না। এই লোকটা কি ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? না এই লোকটা শূন্য পেয়ে তারপরে চাকরি পেয়েছে? তাহলে আমরা পড়াশোনা করে কী করবো? এই যে সমাজের অবক্ষয় এই মমতা ব্যানার্জি করেছেন। তার কারণ হচ্ছে, মমতা ব্যানার্জির কথা কেন বললাম, তার কারণ হচ্ছে এই কথাটা
ববি হাকিম যিনি এখনও ক্যাবিনেটে আছেন উনি বলেছিলেন যে সমস্ত ডিসিশন ইজ টেকেন বাই দ্য ক্যাবিনেট, পার্থ ব্যানার্জির কোনো দোষ নেই, সমস্ত ডিসিশন আপনার ক্যাবিনেট নিয়েছিল যে যাদের যাদের ওই বিভিন্ন রকম চেয়ারম্যান করার, বিভিন্ন রকম জায়গায় বসার, যারা টাকা তুলেছিল। এবার ধরুন এই কয়েকদিন আগে যে কুণাল ঘোষ, এনাদের বিশাল বড় একজন মুখপাত্র, উনি একজন টিভি চ্যানেলে এসে বললেন যে ওনার কাছে খবর আছে এখনও একজন ক্যাবিনেটের মন্ত্রী তিনি টাকা নিয়ে যাচ্ছেন এবং টাকা নিয়ে একটার পর একটা স্টুডেন্ট ঢুকিয়েছেন, একটার পর একটা চাকরি দিয়েছেন। এটা তো আজকে ধ্রুব সত্যি কথা। কিন্তু আজকের কথা হচ্ছে যে কেন মমতা ব্যানার্জি, যেটা এসএসসি, যেটা বারবার আপনার সুপ্রিম কোর্ট থেকে শুরু করে হাইকোর্ট থেকে শুরু করে বলেছে যে কিছু ওয়েমার শিট বা কিছু জিনিস সিবিআই বার করেছে, সেটার মান্যতা এসএসসিকে দিতে হবে যে আপনার এই 8,000 কি 10,000 কি 20,000 কি 15,000 কি 2,000 এরা টাকা দিয়েছিল, বাদ বাকিগুলো টাকা দেয়নি। তারা দিতে পারছে না, তার কারণ হচ্ছে তারা গুলিয়ে দিতে চাইছে। ওই আমরা একটা সিনেমা দেখেছিলাম থ্রি ইডিয়টসের, যে সবাই পরীক্ষা দিয়ে যেহেতু রোল নাম্বারটা জানা নাই তা সবাই একসাথে আপনার খাতাগুলো গুলিয়ে দিচ্ছে যেন পুরোটাই গন্ডগোল হয়ে যায়। সেম জিনিসটা মমতা ব্যানার্জি করছেন যেন সবটা গুলিয়ে দেওয়া যায়। তার কারণ হচ্ছে ঠিক বলেছে যিনি বলছিলেন না, একজন শিক্ষক, তিনি ঠিক বলেছেন, সমাজের অঙ্গ তো ওনারা জানেন যে যারা টাকা দিয়েছে না, কেউ 10 লাখ, কেউ 15 লাখ, কেউ 18 লাখ, কেউ 8 লাখ, কেউ 5 লাখ, তারা কিন্তু প্রত্যেকটা তৃণমূলী নেতাদের বাড়িতে চলে যাচ্ছে। এরকম অনেকগুলো ঘটনা ঘটেছে যে অলরেডি গাছে বাঁধা শুরু হয়ে গেছে। আমরা দেখতে পেরেছি যখন দুয়ারে সরকার করার জন্য যে গেছিল না, তখন তাদেরকে ঝাঁটা নিয়ে তারা করেছিল। তো এইটা মুখোমুখি হবে, এটা আজকে না হোক, কালকে না হোক, পরশুদিন 100% হবে। কিন্তু 2024 যেহেতু সামনে আসছে, যেন তেন প্রকার জটিলতা বাড়িয়ে মমতা ব্যানার্জি জটিলতা। আমি একটা কথা বলে বিশ্বাস করবো সভ্য, কয়েকদিন আগে মমতা ব্যানার্জি একটা মিটিং করেছিলেন, মনে আছে? সবাই যোগ্য বলে প্ল্যাকার্ড নিয়ে নেতাজিরা ঢুকেছিল, যারা অযোগ্যতা ঢুকতে পারেনি। তার মানে মমতা ব্যানার্জির কাছে লিস্ট আছে যোগ্যতা, তবুও দিচ্ছেন না। তার কারণ হচ্ছে উনি সব গুলিয়ে দিতে চেয়েছেন। যারা টাকা তুলেছে এবং যারা টাকা নিয়েছে, কুন্তলদের কথা তো পরিষ্কার যে তারা টাকা তুলে তারা নন্দীগ্রামে গিয়ে মমতা ব্যানার্জি ভোটে জেতানোর জন্য চেষ্টা করছিলেন। এই যে আমি প্রদীপ্তদা আসবো তোমার কাছে, এই যে প্রদীপ্তদার অভিযোগ বারবার তৃণমূলের তরফ থেকে অভিযোগ করেছে ষড়যন্ত্র, রজতবাবু আপনার কি মনে হয় গোটা বিষয়টা ষড়যন্ত্রের খাতায় রাখবেন না দুর্নীতির খাতায় রাখবেন? যেখানে ষড়যন্ত্র কোনো সম্পর্কই নেই, এটা শাসক দলের ন্যারেটিভ বলে আপনাদের মনে হয় নাকি হ্যাঁ সত্যি ষড়যন্ত্র, সিপিএম বিজেপির মিলিত একটা কায়দাবাজি রয়েছে, মামলা আর গ্যারাকল রয়েছে? এটা কিন্তু শুধু শাসক দলের কোনো অন্যায় নয় আর বিরোধীদের নয়, এটা সম্মিলিতভাবে ষড়যন্ত্রও যেমন হচ্ছে, তার সাথে শাসক দলের অন্যায়টাও হচ্ছে। এখন আমরা জানি কি যে বিরোধী রাজনৈতিক দলের কাজটা কি, তারা যে সকল যখন শাসক অত্যাচারী হয়ে ওঠে তখন সেই অত্যাচারী শাসকদের হাত থেকে রক্ষা করার জন্য বিরোধীদের একটা স্ট্রং অপোজিশনের ভূমিকা থাকে। কিন্তু এখানে অপোজিশন দেখছি এই জিনিসটার উপরে ভর করে ভোটের রাজনীতি করতে চাইছে। তাহলে আপনারা পরিষ্কারভাবে বলুন, আপনারা বিধানসভায় বৈঠক ডাকুন, আপনারা সেই জিনিসটা করছেন না। একটা ভাষা মানে রাজনৈতিক আপনারা কি মনে করছেন যে বিরোধী দলের ষড়যন্ত্র রয়েছে এর মধ্যে? এই রায়টাতে কিন্তু একদম পরিষ্কার বিরোধী দলের ষড়যন্ত্র ছাড়া, কারণ বিরোধী দলের সদর্থক ভূমিকা তো দেখছি না। তাহলে কোনো বিরোধীর যদি সদর্থক ভূমিকা না দেখি তাহলে কিন্তু ষড়যন্ত্র, এটা মানতেই তো হবে। আর একটা জিনিস এটা বুঝতে হবে, মমতা ব্যানার্জি এই দুর্নীতি থেকে শুরু করে এই সমস্ত কিছুর মাস্টার মাইন্ড, নবান্ন থেকে সমস্ত জিনিসটা পরিচালনা হচ্ছে। কিন্তু এই জিনিসটার ফলে লাভটা কার হলো? বিকাশবাবুর লাভ হলো না বিজেপির লাভ হলো নাকি মমতা ব্যানার্জির লাভ হলো? আলটিমেটলি তো আমিই বলবো যারা রাজনীতি করার চেষ্টা করছিলেন তাদের তো রাজনীতি হলোই না, উল্টে মমতা ব্যানার্জিরই তো লাভ হলো। কারণ মমতা ব্যানার্জি চাইছে যেন তেন প্রকারে আরেকবার নোটিফিকেশন দিয়ে আরেকবার পরীক্ষাটাকে নিয়ে আমি গঙ্গার জলে স্নান করে আসব এবং যাইবো যে আর কোনো দুর্নীতি হয়। আচ্ছা আমি দুজনের কাছ থেকে উত্তর দেবো। আমি শুরুতে প্রদীপ্তদা আসবো। না, প্রীতম ভাই আমার বন্ধু ছোটবেলার, ও বললো যে আমাদের কোনো দাদা দিদিরা নিয়েছে, তার আবার সঙ্গে কুণালদার কথাও যোগ করলো।
তাই যদি দুটো যদি আমি সত্যি ধরে নিই, তাহলে ওকে মানতে হবে যে শুভেন্দু অধিকারী টাকা নিয়ে চাকরি দিয়েছে। এটা আমাদের কুণাল ঘোষও বলেছেন এবং আমরা বিভিন্ন সময় প্রমাণও দিয়েছি, বা ওই অঞ্চলের লোকেরাও বলেছে। ফলে এটা একটা দিক যে শুভেন্দু অধিকারী চোর, এটা বিজেপি বলেছিল। শুভেন্দু অধিকারী চাকরি চোর, সেটা বিজেপি নিজে বলেছিল, আমরা বলিনি। এবার দ্বিতীয় কথা হচ্ছে যে ষড়যন্ত্রের পাটে আমার বক্তব্য পরিষ্কার। কল্যাণ বাবু যখন বলছেন যে মাত্র 180 জন অ্যাপিল করেছে, যারা মানে নট স্পেসিফিক্যালি নট টেন্টেড বা টেন্টেড এরকম কিছু একটা আছে, 180 জন অ্যাপ্লাই করেছে। সরকার যখন এর আগে বিভিন্ন সময়, মানে সরকার বলতে আমি এসএসসি বলছি, এসএসসি যখন এর আগে বিভিন্ন সময়ে প্রায় 500-র বেশি চাকরি ছাঁটাই করেছে, কিন্তু কোর্ট ওই যে অঙ্কিতা অধিকারী থেকে শুরু করে ববিতা থেকে শুরু করে যেভাবে ঘুরে ঘুরে চাকরি, একটাই চাকরি 3-4 জায়গায় দিয়ে দিল, সেইখানেও কিন্তু বুঝতে হবে যে কোথাও ষড়যন্ত্র কোনো আইনজীবীরা গভীরভাবে করছেন কিনা। যাদের পায়ে বসে আইন শিখেছেন তারা পরবর্তীকালে বিচারক হয়েছেন, পরবর্তীকালে তারা আবার বিজেপির এমপি হয়েছেন, সেই ষড়যন্ত্রও কিন্তু ভবিষ্যতে প্রমাণ হয়ে যাবে। না না না, প্রদীপ্তদা, আন্দোলনকারীরা তো বলছেন বিরোধীরা ষড়যন্ত্র করে থাকতেই পারেন, করেছেন, অভিযোগ উঠছে যেমন, তেমনি নির্দিষ্টভাবে অভিযোগ করছেন রাজনৈতিক লাভ কার হলো সেটাও তারা বলে দিচ্ছেন। রাজনৈতিক লাভ যার হবে হোক না, কিন্তু আমার তো বাড়ির ছেলেমেয়েরা তারা তো রাস্তায় রয়েছে, আর কিছু মানুষ যারা জেলের ঘানি খাচ্ছেন তাদের দোষী এখনো প্রমাণ করা গেল না। সমস্যা তো এখানেই। রাস্তায় থাকা ছেলেমেয়েরা তো তৃণমূলের বিরুদ্ধে অভিযোগ তুলছে। আমি তৃণমূলের বিরুদ্ধে বা কার পক্ষে আমি বলছি না, আমি বলছি তারা তো আমাদের বাড়ির ছেলে মেয়ে, তারা তো যোগ্যতার মাধ্যমে অধিকাংশ মানুষেরা চাকরি পেয়েছেন, তারা রাস্তায় রয়েছেন কারণ তাদের চাকরি কোর্টের নির্দেশে চলে গেছে। আর আরেক পক্ষ যারা এখন জেলে রয়েছেন তাদের দোষ প্রমাণিত হয়নি, আর এদের দোষ প্রমাণিত হয়ে গেল। এ কেমন বিচার? আমরা ছোটবেলা থেকে শুনেছি, সেটা যদিও সিভিলের ক্ষেত্রে কার্যকরী হয় না, কিন্তু এদেরও তো জীবনের ক্ষেত্রে সেটা প্রভাব ফেললো যে একজনও অন্যায়কারী যদি বেরিয়ে যায় বেরিয়ে যাক, কিন্তু একজনও নির্দোষ যেন শাস্তি না পায়। এখানে হাজার হাজার নির্দোষ ছেলে মেয়ে তারা চাকরি পাচ্ছে না এবং তাদেরকে শাস্তি দেওয়া হলো, কিন্তু যাদের জন্য তাদের এই অবস্থা তারা এখন নির্দোষ হিসেবেই রয়েছে। আচ্ছা প্রীতম, আজকে দেখো তোমার যে চাকরিগুলো গেছে সেটা আইন আদালত কোনো কারণ নাটক কোনো রাজনীতি কিছু বিষয় চলে না, আইন চলে তার সাক্ষ্য প্রমাণ এবং তার ভিত্তিতে, এবং সেটা শুধু এরকম লোয়ার কোর্ট, হাইকোর্ট, সুপ্রিম কোর্ট, আমাদের অ্যাপেক্স কোর্ট সেখানে দেখে। তোমাদের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলছে। আমি বলছি তো তোমার কেন তুলছে না তুলছে সেটা উনি বলতে পারবেন। তো ওনাকেও বলা উচিত যে না, বিরোধীদের কী করা উচিত, বিরোধীদের চোখ বন্ধ করে থাকা উচিত যে যারা যারা চুরি করেছে চাকরি পেয়েছে। এবং বলুন তো এই যে কোর্টে যে মামলাগুলো করেছে এটা কি বিরোধীরা করেছে? তার পিটিশনরা কারা? যারা চাকরি গেছে, যারা চাকরি পাবে তাদেরকে হেল্প করেছে লিগালি কোনো বিরোধী শক্তি হতে পারে, সেটা তো লিগালি হেল্প করা হয়েছে। কিন্তু কথাটা হচ্ছে যে আজকে এটা কিসের ভিত্তিতে গেছে? কোর্টে প্রমাণ হয়ে গেছে যে মমতা ব্যানার্জির ক্যাবিনেট আপনার টাকা নিয়েছে, টাকা দিয়ে চাকরি দিয়েছে, পরিষ্কার। সেই জন্য এবার কি হয়েছে যে এসএসসিকে সুপ্রিম কোর্ট, হাইকোর্ট বারবার বলা সত্ত্বেও যে কারা চাকরি টাকা দিয়ে পেয়েছে সে টেন্টেড, যারা চোর সেই চোরগুলোকে আপনারা চাকরিতে আর নেবেন না। যারা মোটামুটি যোগ্য মনে হচ্ছে আপনাদের, তারা একটা তালিকা দিন, আমরা করে দেবো। এই যে ভাই যে বলছেন একটু আগে চাকরি প্রার্থী যে রিভিউ পিটিশন করেছে, হোয়াট ইজ রিভিউ পিটিশন? রিভিউ পিটিশন কী চেয়েছে? যে আমরা যোগ্য, এই হচ্ছে তার ব্যাপার, এবং যে ওয়েমার শিটগুলো যেগুলো সিবিআই উদ্ধার করে এনেছে সেটা প্রকাশ করো। কেন প্রকাশ করছে না এসএসসি? যেগুলো সিবিআই প্রকাশ করে এনেছে উদ্ধার করে আপনার ইনভেস্টিগেশন করে, সেগুলো কেন এসএসসি মান্যতা দিচ্ছে না? তার কারণটা কি? এই কারণটা তো না বিজেপি না অন্যান্য বিরোধী দলরা আছে, এটা তো বুঝতে হবে। কারণ হচ্ছে এই চাকরিজীবীরাই, এই চাকরি প্রার্থীরাই কিন্তু এর আগের ভোটে প্রিসাইডিং অফিসার ছিল। তো সুতরাং কারা কোথায় কি করেছে সেটা তারা জানবে। কিন্তু কথাটা হচ্ছে আজকে যেইভাবে টাকা উঠেছে, যথেচ্ছ টাকা উঠেছে, এই ধরুন এই যে সামনে যে পরীক্ষা হবে, এইটাতে যে টাকা তুলে আবার চাকরি দেবে না তার কি গ্যারেন্টি আছে? তার কোনো গ্যারেন্টি নেই। তার কারণ হচ্ছে সামনে আবার প্রাইমারি আসছে, সেখানে তো শুনছি 35,000 ছেলেমেয়ের ভবিষ্যৎ অন্ধকার। তো সেইটা তো দায়িত্ব এবং তার সব কিছু রেসপন্সিবিলিটি 100% মুখ্যমন্ত্রী নিতে হবে। সেই জন্য আমরাই বলছি যে একমাত্র তার সলিউশন হচ্ছে মুখ্যমন্ত্রী রেজিগনেশন দিয়ে চলে যায়। তার সলিউশন ভারতীয় জনতা পার্টি দেবে। এর আগেও আমরা অন্যান্য জায়গায় সলিউশন দিয়েছি, ত্রিপুরা থেকে শুরু করে ইউপি থেকে শুরু করে সব জায়গায়, পশ্চিমবঙ্গেও দেবো।
আচ্ছা, আমি এই জায়গা থেকে রজতবাবুকে একটা পলিটিক্যালি যদি আমি ভাবি, দেখুন আমরা ডাক্তারদের আন্দোলন ক্ষেত্রে দেখেছি সেখানে বিজেপির থেকে একটা দূরত্ব বাড়িয়ে আন্দোলনের বিষয় ছিল, তারপরে আমরা আন্দোলন কোন জায়গায় গেল আমরা তা দেখেছি। এখানে কি আপনাদের মনে হয় যে আপনারা একযোগে শাসক একযোগে বিরোধীদের আক্রমণ করে অ্যাপলিটিক্যালি আপনারা আপনাদের দাবিকে একটা জায়গায় নিয়ে যেতে পারবেন বলে আপনারা কনফিডেন্ট, এবং যেখানে বিজেপিকে আপনারা ধারে কাছেও ঘেঁষতে দেবেন না, কারণ আপনারা তাদের বিরুদ্ধেও ষড়যন্ত্রের অভিযোগ করছেন? দেখুন, এই যে রায়টা হয়েছে আমরা সবাই জানি জলের মতো পরিষ্কার যে এই চুরিটা করেছে তৃণমূল, এবং রায়টা হয়েছে সুপ্রিম কোর্ট থেকে, যেখানে সিবিআই তদন্ত করলো, দেশের সর্বোচ্চ তদন্তকারী সংস্থা তদন্ত করে রিপোর্ট জমা দিল, এত হাজার জনের নামে দুর্নীতির অভিযোগ পাওয়া গেছে, তারা পুরো টেবিল আকারে দিয়ে দিল, এতজনের ব্ল্যাঙ্ক ওএমআর আছে, এতজনের র্যাঙ্ক জাম্প আছে, এবং এতজন এক্সপায়ারি অফ প্যানেল অর্থাৎ আউট অফ প্যানেল। তাহলে সেই জায়গা থেকে দাঁড়িয়ে একটা সিবিআই রিপোর্টকে যদি কোর্ট মান্যতা না দেয়, তখন তাহলে আপনি বলুন ওই তদন্তকারী সংস্থাটাকে রাখার দরকার কি? এবার আমরা সবাই জানি সিবিআইটা কাদের দ্বারা পরিচালিত হয়, এটা কিন্তু আমাদের কারোর কাছে অজানা নয়। তাহলে এই জায়গা থেকে আমাদের মূল বক্তব্য এটাই যে চুরি করেছে তৃণমূলের শাসক দল, তাদের নেতামন্ত্রীরা টাকা তুলেছে, যার ফলে এই সাদা খাতার ছেলেদের চাকরি হয়েছে, এবং সেইটাকে নিয়ে কোর্টে তার বিরুদ্ধে সিবিআই তদন্ত হয়েছে, খুব ভালো কথা, আমাদের বিরুদ্ধে কোনো অভিযোগ নেই, কিন্তু তা সত্ত্বেও কোর্টের মাধ্যমে এই রকম একটা রায় প্রতিষ্ঠিত হলো। আচ্ছা, আমরা জানি যে কোর্টে এই রকম রায় কখনো বাঞ্ছনীয় নয়, যেটা যারা কোনো রকম কোনো দুর্নীতির সাথে যুক্ত নয়, যে সংস্থা পরীক্ষা নিল যারাই দুর্নীতির সাথে যুক্ত তাদেরকে আবার পরীক্ষা নিতে বলছেন। তাহলে কি গ্যারান্টি আছে ওই যে সংস্থা উনি আবার পরীক্ষা নেবেন সেটা স্বচ্ছতার সাথে? তাদের তো কোনো সাজা হলো না, তাহলে কোনো সাজা না হওয়া সত্ত্বেও শুধু তাদেরকে পরীক্ষা নিতে বলা হলো, তারা আবার স্বচ্ছতার সাথে পরীক্ষা নেবে, এটা আমাদের কি বিশ্বাস করা যায়? খুব সংক্ষেপে উত্তর নেব, খুব সংক্ষেপে উত্তর প্যানেল ক্যান্সেল হবে না। ভাই রজত ভাই যথাযোগ্য প্রশ্ন করেছে যে যারা দোষী হিসেবে সাজা পাওয়ার কথা ছিল তারা তো পায়নি, তারা জেলে আছে অভিযুক্ত, কিন্তু তারা দোষী নয় এখনো। আর যারা অনেক হাজার হাজার ছেলেমেয়েরা যারা কোনোভাবে দোষ করেনি তাদের চাকরি এক লহমায় চলে গেল। আমি এই প্রশ্নটা প্রথম দিন থেকে করে আসছি, এটা আমার একান্ত ব্যক্তিগত প্রশ্ন। তাহলে কোথায় ন্যায়? ন্যায়ের যে সব থেকে বড় জায়গা যে জাস্টিস, সেই জাস্টিসের সব থেকে বড় জায়গা যে সকলকে সমান সুযোগ দিতে হবে, সেইখানে কি সমান সুযোগ দেওয়া হলো? দেওয়া হলো না, বরঞ্চ তাদের জীবনযাপনের যে সাধারণ ন্যূনতম অধিকার সেটা কেড়ে নেওয়া হলো। এটা তো আরেক ধরনের অন্যায়, অর্থাৎ একটা অন্যায়ের বিরুদ্ধে করতে গিয়ে আরেকটা বড় অন্যায় হলো নাকি? আচ্ছা, প্রথম কথা হচ্ছে আমি রজত ভাইয়ের কথাই বলছি, সিবিআই স্বশাসিত সংস্থা, সিবিআই কি করে ডাইরেক্টর নিযুক্ত হয়, উনি শিক্ষিত একজন শিক্ষক, উনি জানার কথা। কিন্তু কথাটা হচ্ছে আজকে কেন গেল এই যে বারবার গুলিয়ে দেওয়ার চেষ্টা করছে, যেটা মমতা ব্যানার্জি করছে, যেটা প্রদীপ্ত হচ্ছে সেম জিনিসটা করছে, যে তোমরা ভাই চুরিটা কেন করলে? আর চুরিটা করলে যে সিবিআই যে তোমার মান্যতাগুলো দিয়েছে, যেভাবে এই যে রজত ভাই বললো যে একদম লিস্ট বানিয়ে দিয়ে দিয়েছে, সেটাকে মান্যতা দাও, সেই জন্য সিল স্ট্যাম্প মেরে এসএসসি কে বলো দিতে, সেটা দিতে বলো সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট তো বিজেপি চলে না, সুপ্রিম কোর্ট রাজনৈতিক দল চলে না। তোমার যদি তুমি পলিটিক্যাল সায়েন্সের অধ্যাপক, তোমার এইটুকু ধারণা আছে যে সুপ্রিম কোর্ট নিজস্ব কোনো রাজনৈতিক দল চলে না, ওই একমাত্র নির্দেশ দিলেই ওটা বাধ্যতামূলকভাবে এসএসসি করতে পারত। ওয়ান অফ দা পিলার অফ আওয়ার কনস্টিটিউশন, ওই ওএমআর এর জাস্টিফিকেশন এসএসসি কে দেওয়ার কথা বলা হয়নি ভাই। ওই এসএসসির ওএমআর এর যে হার্ড ড্রাইভে ধরা হয়েছে সেটা এসএসসি কে জাস্টিস করতে বলা হয়নি। সমাজকে আজকে মানে শেষ করে দেবে, আজকে শিক্ষা সমাজকে শেষ। আজকে তুমি বলো না ওটাকে তুমি বলো আজকে শিক্ষার কোন জায়গাটা? শিক্ষাতে তোমার ছাত্ররা কেউ রেপ করে যাচ্ছে, আজকে যারা শিক্ষক, যারা শিক্ষা দিতে যাচ্ছে, আইআইএম এ তাই তো হয়েছে দেখলাম, ওড়িশায় তো তাই হয়েছে দেখলাম, উত্তরপ্রদেশে ৬৯,০০০ চাকরি চলে গেছে, তোমরা তো কিছু করতে পারোনি। ত্রিপুরায় ১০,৩২৩ কে কিছু করতে পারোনি ভাই। এই কয়েকদিন আগে একজন প্রফেসর আজকে আমাদের স্বাধীনতা সংগ্রামীদের কেউ নয়, সবচেয়ে বেশি একদম অবহেলিত করেছে, এবং শিক্ষাটা সবথেকে বেশি বিজেপি সরকার করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কারেকশন করার চেষ্টা করছেন। আমার সময় প্রায় শেষ, আমার সময় প্রায় শেষ। প্রদীপ্ত আমার সময় প্রায় শেষ। আজকে রিভিউ পিটিশন দাখিল করতে হবে। আমি ভাইদের
তোমার চাকরিটা বহাল থাকবে। এই রজত আমি রজত বাবুকে দিয়ে শেষ করব। আমি আচ্ছা প্রীতম আমার সময় প্রায় শেষ। প্রীতম, আমি রজত বাবুকে দিয়ে শেষ করব। প্রথম কথা, রজত বাবু, এখন মুখ্যমন্ত্রীর হাতে চাকরি ফেরানোর বিষয় আছে কিনা এই নিয়ে একটা সংশয় তো রয়েছে, এই আইনি বিষয়টা। আজকের বৈঠক যদি ফলপ্রসূ না হয়, হোয়াট নেক্সট? দেখুন, আজকের বৈঠক ফলপ্রসূ আমরা আছি 2024 সালের 27শে ডিসেম্বর থেকে রাস্তায় পড়ে আছি। যখন 10 ডিগ্রি টেম্পারেচার, 12 ডিগ্রি টেম্পারেচার কলকাতার রাজপথে, তখন থেকেই পড়ে আছি ধর্মতলার ওয়াই চ্যানেল। তাই রাস্তা ছাড়ার কোনো জায়গা নেই যতদিন না পর্যন্ত আমরা ন্যায় বিচার পাচ্ছি, যতদিন না পর্যন্ত আমরা স্কুলে সসম্মানে ফিরে যেতে পারছি, ততদিন পর্যন্ত আমাদের এই লড়াই চলবে। আজকের আন্দোলনের কি ফলাফল আসে সেটার উপর ডিপেন্ড করে আমাদের নেক্সট কর্মসূচি ঘোষণা করা হবে। অনেক ধন্যবাদ রজত বাবু, প্রদীপ্ত দা এবং প্রীতম, তোমাদেরকেও অনেক ধন্যবাদ। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।